হ্যালো বন্ধুগণ, কামালের বিবিধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সালাম এবং আদাব গ্রহণ করবেন। কামালের বিবিধ চ্যানেল নিয়ে আজ যথারীতি অন্যান্য দিবসের মতোই ঠিক সকাল 11টায় হাজির হয়েছি। কামালের বিবিধ চ্যানেলের আজকের প্রেজেন্টেশন সাদাত হাসান মান্টোর 3টে ছোট গল্প যথারীতি প্রচারিত হচ্ছে আজ সকাল 11টায়। প্রথম গল্পটির নাম রাম খেলাওয়ান, দ্বিতীয় গল্পটির নাম খোলো এবং তৃতীয় গল্পটির নাম ইয়াজিদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, সেই সাথে আমার সাথে থাকার অনুরোধ করছি। আজ এখানে আর এই প্রিয় লেখক সাদাত হাসান মান্টোর সম্পর্কে বেশি কিছু বলবো না এবং তার লেখনী সম্বন্ধে আপনাদের নতুন করে ধারণা দিতে চেষ্টা করব না। তারপরেও যদি কেউ জানতে চান তবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেয়ে প্রথম সাজেস্টেড ভিডিওটি দেখে জেনে নিতে পারেন। শুরু করছি আজকের প্রথম গল্পটি। প্রথম গল্পের নাম রাম খেলাওয়ান, লিখেছেন সাদাত হাসান মান্টো। এই লেখাটি ভাষান্তর করেছেন সঞ্চারী মুখোপাধ্যায় আর পরিবেশনায় আমি কামাল, কামালের বিবিধ চ্যানেল থেকে। ছারপোকা মারার পর ট্রাঙ্কের মধ্যে রাখা পুরাতন কাগজপত্র ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম সৈয়দ ভাইজানের ছবি। টেবিলে একটা খালি ফ্রেম পড়েছিল, তুলে নিয়ে ছবিটা ওতে ঢুকিয়ে দিলাম। ফ্রেমবন্দি ছবিটাকে টেবিলের এক পাশে রেখে চেয়ারে বসে থাকলাম ধোপার অপেক্ষায়। প্রত্যেক রবিবার এভাবেই আমার ধোপার অপেক্ষায় কাটত। তার অবশ্য একটা কারণও ছিল। রবিবার অবধি আমার সপ্তাহের কাপড় চোপড়ের স্টক শেষ হয়ে যেত। স্টক কি বলছি, সামান্যই জামা ছিল, 6-7 দিন আমার কাজ চলে যাওয়ার মতো। ওদিকে আমার বিয়ের কথা চলছিল, সেই ব্যাপারে গত 2-3টে রবিবার আমি নিয়মিত মাহিম যাচ্ছিলাম। আমার ধোপা খুবই ভদ্রলোক বলতে হবে, যে সময় মতো টাকা না দিতে পারা সত্ত্বেও প্রতি রবিবার সকাল 10টা বাজলেই এসে আমার জামা কাপড় দিয়ে যেত। আমার সারাক্ষণ ভয় লেগেই থাকতো, কবে আমার দুর্দশা আর অক্ষমতার তিতি বিরক্ত হয়ে সে চোরাবাজারে না আমার জামা বিক্রি করে দেবে। সম্বন্ধ দেখতে যাওয়ার আর কোনো পোশাক তাহলে থাকবে না। বলাই বাহুল্য, বিনা পোশাকে নিজের বিয়ের কথা বলতে যাওয়াটা সম্ভব নয়। আমার খুপড়ি ঘরে তখন চারিদিকে মরা ছারপোকার গন্ধ, গা গুলিয়ে উঠছে। কিভাবে এই গন্ধ চাপা দেওয়া যায় এটা ভাবতে ভাবতেই ধোপা চলে এলো। সাহেব সেলাম। পুটলি খুলে আমার জামা কয়েকটা বের করে সে টেবিলের উপর রাখলো। রাখতে গিয়েই তার চোখ পড়ল সৈয়দ ভাইজানের ছবিতে। সে চমকে উঠে ভীষণ মন দিয়ে ছবিটা দেখতে লাগলো আর অদ্ভুত এক গলায় বলল, আরে 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 এ কি? আমি জিজ্ঞেস করলাম, কি হলো তোমার? সে ছবির দিকে তাকিয়েই উত্তর দিল, এ তো সৈয়দ সালেম বালিস্টার সাহেবের না? হ্যাঁ। এবার ধোপা আমার দিকে তাকিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে বলল, এ তো সৈয়দ সালেম বালিস্টার সাহেব। তুমি একে চেনো? সে জোরে জোরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, এরা তো 2 ভাই। এই তো এই কোলাবায় বাড়ি ছিল। সৈয়দ সালেম বালিস্টার সাহেব, আমি সাহেবের জামা কাপড় ধুতাম। আমার মনে হলো যে নিশ্চয়ই 2 বছর আগের কথা বলছে। সৈয়দ ভাইজান এবং মোহাম্মদ ভাইজান তো এখন ফিজি আইল্যান্ডে। যাওয়ার আগে বছরখানেক বোম্বাইতে ওকালতি প্র্যাকটিস করেছিল। আমি ধোপাকে বললাম, তুমি কি 2 বছর আগের কথা বলছো? সে আবারও জোরে জোরে মাথা নাড়ল। হ্যাঁ, সৈয়দ সালেম বালিস্টার সাহেব যাওয়ার সময় আমাকে পাগড়ি দিল, একটা ধুতি দিল, আবার একটা কুর্তাও দিল নতুন। খুব ভালো লোক ছিল। একজনের দাড়ি ছিল এত বড়,
হাত দিয়ে দাড়ির দৈর্ঘ্য সে বুঝিয়ে দিল। আবার ছবিটার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই সাহেব ছোট ছিল, তো ওর 3টে বাচ্চা ছিল, 2টো ছেলে 1টি মেয়ে, খুব খেলতো আমার সাথে। কোলাবায় এত বড় বাড়ি ছিল। আমি বললাম, ইনি আমার দাদা। ধোপা এক অদ্ভুত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, সে কি, সৈয়দ সালেম বালিস্টার সাহেব আপনার দাদা? আমি ওর বিস্ময় দূর করতে বললাম, ছবিতে ইনি সৈয়দ হাসান ভাইজান, দাঁড়িয়ে আছে মোহাম্মদ হাসান ভাইজানের। তিনি আমাদের মধ্যে সবারই বড় ছিলেন। ধোপা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর আমার নোংরা খুপড়ির চারিদিকে চোখ বোলালো। ছোট্ট একটি ঘর, কোনো ইলেকট্রনিক বাতি নেই, একটা চেয়ার, একটা টেবিল আর একটা ছারপোকা সমন্বিত মোটা কোট। তার বোধহয় বিশ্বাস হচ্ছিল না যে আমি সৈয়দ সালেম বারিস্টার সাহেবের ভাই। ভাইজানের সঙ্গে অনেক গল্প বলার পর অবশেষে সে অদ্ভুত কায়দায় বলল, সৈয়দ সালেম বারিস্টার সাহেব কোলাবায় থাকতো, আর তুমি এখানে? আমি দার্শনিকের মতো বললাম, কি বলবো বলো, এই তো দুনিয়ার অবস্থা, কোথাও আলো, কোথাও অন্ধকার, হাতের 5 আঙ্গুল কি আর একরকম হয়? বলল, ঠিক বলেছ সাহেব, একদম ঠিক বলেছ, বলে সে পুটলি তুলে রওনা দিল। হঠাৎ আমার মনে পড়ল তার টাকার কথা। পকেটে মাত্র 8 আনা পড়ে আছে, তাও দিয়ে দিলে আমার মাহিম যাওয়া আসার টাকা থাকবে না। তাও আবার ধোপা মনে না করে যে আমি তার টাকা মারতে চাই, তাই আমি তাকে আটকালাম। বললাম, তুমি হিসাব রাখছো তো? কত হলো গো? আল্লাহ জানে কত যে কাপড় ধুয়েছ। ধোপা খুঁটির খুঁট বাঁধতে বাঁধতে বলল, আমি হিসেব টিসেব রাখি না সাহেব, সৈয়দ সালেম বারিস্টার সাহেবের কাজ করেছি, যা দিয়েছে নিয়েছি, আমি হিসাব করতে তো জানি না। এই বলে সে চলে গেল। আমিও বিয়ের ব্যাপারে মাহিম যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলাম। কথাবার্তা সব পাকা হয়ে গেল, আমার বিয়েও হয়ে গেল, আমার অবস্থার উন্নতি হয়েছে। ততদিনে আমরা মাসে 9 টাকা ভাড়ার সেকেন্ড পীরখা স্ট্রিটের খুপড়ি ঘর থেকে 25 টাকায় ক্লিয়ার রোডের ফ্ল্যাটে চলে এলাম। ধোপাও মাসে মাসে পুরোটা টাকা পেতে লাগলো। সে খুব খুশি ছিল যে আমার টাকা পয়সা বেড়েছে। আমার বউকে বলতো, বেগম সাহেবের ভাই তো খুব বড় লোক ছিল, সৈয়দ সালেম বালিস্টার সাহেব, ওই কোলাবায় থাকতো। যাওয়ার সময় আমাকে পাগড়ি দিল, একটা ধুতি দিল, তারপর একটা কুর্তাও দিল। তোমার সাহেবও একদিন অনেক বড়লোক হবে। আমি বউকে আগেই ছবির গল্পটা বলেছিলাম। এটা বলতে ভুলিনি যে কিভাবে দারিদ্রের সময় ধোপা আমার সঙ্গে ছিল, যা দিতাম তাই নিত, কোনোদিন একবারের জন্য নালিশ করেনি। কদিন পর আমার বউয়ের নালিশ শুরু হলো যে ধোপার হিসাব রাখে না। আমি বললাম, ও 4 বছর ধরে আমার কাজ করছে, কখনো হিসাব রাখেনি। বউ বলল, হিসাব করবে কেন? দিব্যি 2-4 গুণ টাকা ওসুল করে নিচ্ছে। বললাম, মানে? বলল, তুমি জানো না, বাড়িতে বউ না থাকলে এরা এমনি করেই বোকা বানায় এবং বেশি টাকা নিয়ে নেয়। প্রায় প্রত্যেক মাসেই তার ধোপার সঙ্গে লাগতো যে সে কাপড়ের হিসাব কেন রাখে না। ধোপা সরলভাবেই উত্তর দিত, বেগম সাহেব, আমি হিসাব জানি না। তুমি তো আর মিথ্যে কথা বলবে না। তোমার সাহেবের দাদা সৈয়দ সালেম বারিস্টার সাহেবের কাজ 1 বছর করেছি। তার বেগম বলতো, ভাই তোমার এত টাকা হয়েছে। আমি বলতাম, ঠিক আছে। 1 মাসে 250 জামা ধোয়া হয়েছিল। আমার বউ পরীক্ষা করার জন্য বলল, ভাই এ মাসে 60টা জামা হয়েছে। সে বলল, ঠিক আছে বেগম সাহেব। তাকে 60 জামার টাকা দেওয়ায় সে মাথায় টাকা ছুঁয়ে সেলাম ঠুকে যাওয়ার জন্য রওনা দিল। আমার বউ তখন তাকে আটকালো, বলল, দাঁড়াও, 250 জামা হয়েছে, আমি ইয়ার্কি করছিলাম, এই নাও তোমার বাকি টাকা। বেগম সাহেব, তুমি তো আর মিথ্যে বলবে না,
বলে বাকি টাকাটা নিয়ে মাথায় ছুঁয়ে আবার সেলাম ঠুকে সে চলে গেল। বিয়ের 2 বছর পর আমি দিল্লি চলে গেলাম। তার 1.5 বছর পর আবার ফিরে এলাম বোম্বাইতে। এবার ফিরে মাহিমা থাকতে শুরু করে দিলাম আমরা। 3 মাসে আমাদের 4 বার ধোবা বদল হলো, কেউ অসৎ তো কেউ ঝগড়ুটে। প্রত্যেকবার ধোয়া জামা কাপড় নিয়ে আসতো আর কিছু একটা নিয়ে ঝগড়া বাঁধাতো। কখনো কম জামা ফেরত দিত, কখনো বিস্ত্রি করে ধুতো। পুরানো ধোপার কথা মনে পড়তো আর আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম। তখন আমাদের প্রায় কোনো ধোপাই আর নেই। এমন সময় হঠাৎ একদিন সে হাজির। সাহেবকে আমি একদিন বাসে দেখলাম। আমি ভাবলাম তাই কি করে হয়, সাহেব তো দিল্লিতে। তাই ওই বাইকুল্লার দিকে খোঁজ করলাম, তো ছাপাওয়ালা বলল মাহিমে খোঁজ নিতে। পাশের ওই বাড়িতে সাহেবকে এক বন্ধু থাকে না, তাকে জিজ্ঞেস করে এ বাড়ির হদিস পেলাম। আমাদের আনন্দের আর শেষ ছিল না। আমাদের জামা কাপড়গুলোর অবস্থা ফিরে এলো। এ সময় কংগ্রেস সরকার এলো। বেআইনি মদের ঠেকগুলোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। শুধু বিদেশি মদ পাওয়া যেতে লাগলো। দেশি মদ তৈরি এবং বিক্রি দুই পুরোই বন্ধ হয়ে গেল। 99% ধোপা মদের নেশা করত। সারাদিন জলে ডুবে থাকার পর সন্ধ্যায় মদে ডুব দেওয়াটা তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের ধোপাও ব্যতিক্রম ছিল না। সে অচল হয়ে পড়ল। তার বিষাক্ত মদ লুকিয়ে লুকিয়ে বেআইনিভাবে বিক্রি হচ্ছিল। আমাদের ধোপা সুস্থ হতে সেই মদের দ্বারস্থ হলো। ফল সাহেব তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ল। প্রায় যায় যায় অবস্থা, মরমর অবস্থা। আমার তখন খুব ব্যস্ততা চলছিল। সকাল 6টায় বাড়ি থেকে বেরোতাম আর রাত 10টা, 10:30টায় বাড়িতে ফিরতাম। আমার বউ ধোপার অসুস্থতার খবর জানতে পারলো। জানতে পারা মাত্রই সে ট্যাক্সি নিয়ে তার বাড়ি গিয়ে তাকে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেল। এ ঘটনায় ডাক্তার একেবারেই অভিভূত হয়ে গেছিলেন। তিনি টাকা নিতে অস্বীকার করলেন। আমার বউ তাকে হেসে বলল, ডাক্তার সাহেব তুমি পুণ্য একাই করতে চান? শুনে ডাক্তার হেসে ফেললেন, তবে অর্ধেক পুণ্যই সই। ডাক্তার অর্ধেক ফি নিলেন। ধোপার চিকিৎসা চলল। কিছু ইঞ্জেকশনেই তার শরীর প্রায় ঠিক হয়ে গেল। শরীর যদিও দুর্বল ছিল, কিন্তু ওষুধ খেয়ে ধীরে ধীরে তাও সেরে গেল। কয়েক মাসের মধ্যে সে একদম সোজা হয়ে উঠে দাঁড়ালো। আমাদের মঙ্গল কামনায় তার কোনো বিরাম ছিল না। ভগবান সাহেবকে সৈয়দ সালেম বারিস্টার সাহেবের মতোই উন্নতি দিক। কোলাবায় বাড়ি হোক, ঘর ভরে বাচ্চা থাকুক, অনেক টাকা হোক। বেগম সাহেব ধোপাকে নিতে এসেছিল মোটরে করে। ওদিকে কেল্লায় অনেক বড় বড় ডাক্তার আছেন, তার কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে মেমো আছে। ভগবান এই বেগম সাহেবকে খুশি রাখুক। বেশ কয়েক বছর কেটে গেল। বহু রাজনৈতিক অস্থিরতা এলো আর গেল। ধোপা কিন্তু ফি রবিবারেই আসতো। তার শরীর তখন খুব ভালো, নেশাও বন্ধ। প্রথম প্রথম মদের জন্য মন আনচান করলেও ধীরে ধীরে তা ঠিক হয়ে গেছিল। দিনভর জলে ডুবাই সে ক্ষান্ত থাকতো। সন্ধ্যায় ডুব আর দিত না। আর এত বছর পরেও তার কৃতজ্ঞতায় কোনো ভাটা পড়েনি। এরপর দেখা দিল আরও টালমাটাল সময়। দেশ ভাগ, হিন্দু মুসলমানের দাঙ্গা, হিন্দু এলাকায় মুসলমান আর মুসলমান এলাকায় হিন্দুদের নির্বিচারে খুন করা হলো, দিনের আলোতে রাতের অন্ধকারে। আমার বউ লাহোর চলে গেল। অবস্থার আরও অবনতি হতে আমি একদিন ধোপাকে বললাম, দেখো এখন তুমি এদিকের কাজ বন্ধ করো, এটা মুসলমান পাড়া, কেউ তোমায় মেরে ফেললে। সে হেসে উত্তর দিল, সাহেব আমাকে কেউ মারবে না। আমাদের পাড়াতেও বেশ কিছু গণ্ডগোল হলো, কিন্তু ধোপার আসা যাওয়া বন্ধ হলো না। এক রবিবার আমি বসে বসে কাগজ পড়ছি। সামনের পাতায় দাঙ্গায় মৃতদের পরিসংখ্যান
আর পেছনের পাতায় ক্রিকেট ম্যাচের স্কোর। এ দুয়ের ভয়াবহ মিলের কথা আমি ভাবছি, এমন সময় ধোপা এলো। খাতা খুলে কাপড়ে হিসাব শুরু করলাম। এদিকে সে হাসি মুখে গল্প জুড়ে দিল। সৈয়দ সালেম বারিস্টার সাহেব খুব ভালো লোক ছিল। যাবার সময় আমাকে একটা পাগড়ি দিল, একটা ধুতি দিল, আবার একটা কুর্তাও দিল। তোমার বেগম সাহেবও বড় ভালো মানুষ। সে বাইরে গেছে না? কোথায় গেছে? দেশে ফিরে গেছে। ওখানে চিঠি লিখলে আমার সালাম বলো। মোটর নিয়ে এসেছিল আমার বস্তিতে। আমার সেই রকম পেট খারাপ ছিল, মরেই যেতাম। ডাক্তারের কাছে নিয়ে গেল, সুচ ফুটিয়ে ঠিক করে দিল। চিঠি লিখলে আমার সেলাম দিও কিন্তু সাহেব, বলো রাম খেলাওন বলেছে ওকে চিঠি দিতে। আমি বেশ কড়া গলায় তাকে জিজ্ঞেস করলাম, তুমি আবার মদ খাওয়া শুরু করে দিয়েছো? সে হাসলো। মদ? মদ কোথায়? পাওয়া গেলে তো খাবো সাহেব। আমি কিছু বললাম না। সে পুটুলি বেঁধে নিয়ে সেলাম ঠুকে চলে গেল। আরও বেশ কিছুদিন পরের কথা। শহরের অবস্থা আরও শোচনীয়। লাহোর থেকে বারবার চিঠি আসছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে ফিরে যাওয়ার জন্য। অবশেষে আমিও সিদ্ধান্ত নিলাম যে ফিরে যাব। আসছে রবিবার, জাহাজে করে রওনা দেব। রবিবার সকালে তাড়াতাড়ি বেরোবার কথা ছিল। এদিকে জামা কাপড় ধোপার কাছে। আমি ঠিক করলাম কারফিউর আগে আগে ওরা ওখানে গিয়ে সেসব নিয়ে আসবো। এই ভেবে শনিবার বিকেলে একটা অটো রিক্সা নিয়ে মহালক্ষ্মীর দিকে রওনা হলাম। কারফিউ শুরু হতে তখনও ঘণ্টাখানেক বাকি। রাস্তায় লোকজন তখনও যাতায়াত করছে, ট্রাম চলছে। ব্রিজের কাছে অটো পৌঁছতেই হঠাৎ শুনতে পেলাম প্রচণ্ড শোরগোল। লোকজন দিশাহারার মতো এদিক ওদিক পালাচ্ছে, ষাঁড়ের লড়াইয়ের মতো। আমি ভিড় কমতে দেখলাম। দূরে ধোপার দল লাঠি নিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। আমার ওদিকেই যাওয়ার কথা ছিল, কিন্তু অটো রিক্সাওয়ালা যেতে আর রাজি হলো না। আমি ভাড়া চুকিয়ে নেমে পড়লাম, হাঁটতে শুরু করে দিলাম। দলটার কাছে পৌঁছতে ওরা আমায় দেখে শান্ত হয়ে গেল। আমি এগিয়ে ওদের একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাম খেলাওন কোথায় থাকে? একজন ধোপা লাঠি হাতে টলতে টলতে এগিয়ে এলো। কি জানতে চাও? আমি জিজ্ঞেস করছি রাম খেলাওয়ান কোথায় থাকে, এটাই জানতে চাই। নেশায় চুর সে প্রায় আমার গায়ের উপর পড়ে জিজ্ঞেস করলো, তুমি কে? বললাম, আমি রাম খেলাওয়ান, আমার ধোপা। রাম খেলাওয়ান তোমার ধোপা? তুমি কোন ধোপার পো? আরেকজন চিৎকার করে উঠল, হিন্দুর পো না রে, ও মুসলমানের পো। সবাই আমার চারপাশে জড়ো হলো, হাতের লাঠি। আমায় শুধু একটাই প্রশ্নের উত্তর দিতে হতো, হিন্দু না মুসলমান। আমি ভয়ে একদম গুটিয়ে গেলাম। পালানোর প্রশ্নই ছিল না। ওরা আমায় ঘিরে ধরেছিল। কাছাকাছি কোনো পুলিশও ছিল না যে সাহায্য করতে আসবে। মাথা গুলিয়ে গিয়েছিল। শেষে কোনো মতে বললাম, রাম খেলাওয়ান হিন্দু। জিজ্ঞেস করছি সে কোথায় থাকে, তার বাড়ি কোথায়। 10 বছর ধরে সে আমার কাজ করছে। একবার খুব অসুস্থ হয়েছিল। আমার বেগম মানে আমার মেম সাহেব মোটর নিয়ে এসে তাকে নিয়ে গিয়েছিল। বলতে বলতে আমার মনে হলো এ আমি কি বলছি। প্রাণ বাঁচাতে আমি কোথায় নেমে এসেছি। ভিতরে কেমন যেন একটা জেদ এসে গেল। আমি বললাম, আমি মুসলমান। জোর চিৎকার উঠল, মেরে ফেল, হারামজাদাটাকে মেরে ফেল। নেশায় চুর আরেকজন আমার পিছনে তাকে বলিয়ে উঠল, দাঁড়াও, একে রাম খেলাওয়ান মেরে ফেলুক। আমি ঘুরে তাকালাম। পিছনে মোটা লাঠি হাতে দাঁড়িয়ে রাম খেলাওয়ান টলছে। আমার দিকে তাকিয়ে সে মুসলমানদের গাল দিতে শুরু করলো। লাঠি তুলে গাল দিতে দিতে আমার দিকে এগিয়ে এলো। আমি হুকুমের স্বরে বললাম, রাম খেলাওয়ান। সে জড়ানো গলায় বলল, চুপ শালা। খেলাওয়ানের আমার শেষ আশাও নেমে এলো। সে আরও কাছে আসতে আমি শুকনো গলায় আস্তে আস্তে বললাম, আমায় তুমি চেনো না রাম খেলাওয়ান? রাম খেলাওয়ানের লাঠি
মাথার উপর তুলে মারতে উদ্যত হলো। 2-4 বার চোখ দুটো যেন কুঁচকে গেল। ভালো করে দেখতে তার হাত থেকে লাঠি মাটিতে পড়ে গেল। আমার কাছে এসে আরও মন দিয়ে আমায় দেখে আর্তনাদ করে উঠল, সাহেব। তারপর বাকিদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, এ মুসলমান না, এ আমার সাহেব, বেগম সাহেবের সাহেব, যে মোটর গাড়ি নিয়ে এসেছিল, আমায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, আমাকে বাঁচিয়েছিল। রামখেলাওয়ান বাকিদের অনেককে বোঝানোর চেষ্টা শুরু করলো। কেউ মেনে নিল, কেউ মেনে নিল না। সবাই মদে ডুবেছিল। ঝগড়া শুরু হয়ে গেল। কেউ কেউ রামখেলাওয়ানের পক্ষ নিল, কেউ অন্য পক্ষ নিল। প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায় এমন এক অবস্থা। তৎক্ষণাৎ আমি সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে গেলাম। রবিবার সকাল 9টা, আমার জিনিসপত্র গোছানো শেষ। জাহাজের টিকিটের অপেক্ষায় বসে এক বন্ধু কালো বাজার থেকে টিকিট আনতে গেছে। আমার মন অস্থির, মনে হাজারো প্রশ্ন। টিকিট তাড়াতাড়ি এলে তাতেই বাঁচি। এমন সময় মনে হচ্ছিল আমার বাড়িটা আমায় গিলে ফেলবে আরেকটুক্ষণ থাকলে। এমন সময় দরজায় শব্দ হলো। ভাবলাম টিকিট এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে খুললাম। ধোপা রামখেলাওয়ান বাইরে দাঁড়িয়ে, সাহেব সেলাম। বললাম সেলাম, ভেতরে আসবো? অবশ্যই, এসো। সে নীরবে ঘরে ঢুকলো। পুটলি খুলে কাপড় বের করে খাটে রাখলো। ধুতির খুঁট দিয়ে চোখ মুছে ধরা গলায় জিজ্ঞেস করলো, তুমি চলে যাচ্ছ সাহেব? বললাম হ্যাঁ। সে কাঁদতে শুরু করলো, সাহেব আমায় মাফ করো, সব এই মদের জন্যই হয়েছে। মদ মদ আজকাল মদ বিনে পয়সা পাওয়া যাচ্ছে, সেটা বিলে দিচ্ছে, খাও আর খাও, মুসলমানদের মারো। বিনে পয়সার মদ কে ছাড়ে বলো সাহেব? আমায় তুমি মাফ করো। আমি নেশা করেছিলাম। সৈয়দ সালেম বালিস্টার সাহেব আমাকে অনেক দয়া করেছে। আমাকে একটা পাগড়ি, একটা ধুতি, আবার একটা কুর্তাও দিয়েছে। তোমার বেগম সাহেব আমার প্রাণ বাঁচিয়েছে। মোটরে করে এসে আমায় ডাক্তার দেখিয়েছে, এত টাকা খরচ করেছে। তুমি দেশে ফিরে যাচ্ছ? তোমার বেগম সাহেবকে বলো না সাহেব যে রামখেলাওয়ান। তার গলা বুঝে উঠল। পুটলিটা কাঁধে তুলে সে রওনা দিল। আমি পেছন থেকে ডাকলাম, দাঁড়াও রামখেলাওয়ান, একটু দাঁড়াও। রামখেলাওয়ান ধুতির খুঁট বাঁধতে বাঁধতে জোরে হেঁটে বেরিয়ে গেল। বন্ধুগণ, শেষ হয়ে গেল প্রথম গল্প রামখেলাওয়ান। এবার শুরু হচ্ছে খোলো। লেখক সাদাত হাসান মান্টো। এই গল্পটি ভাষান্তর করেছেন সঞ্চারী মুখোপাধ্যায়। আর পঠনে আমি কামালের বিবিধ ইউটিউব চ্যানেল থেকে। আজকের আপলোডের দ্বিতীয় গল্প খোলো শুরু হচ্ছে এখন। স্পেশাল ট্রেনটা অমৃতসর ছেড়ে এসেছিল দুপুর 2টায়। আধা ঘন্টা পার হওয়ার পর বেশ কিছু হারিয়ে যাওয়া মানুষ, ক্ষতবিক্ষত দেহ আর মৃতের ভিড় নিয়ে মুঘলপোড়ায় পৌঁছল। সকাল 10টা। ক্যাম্পের ভিতর অসংখ্য মানুষের ভিড়। সেখানে এক কোণে ঠান্ডা মাটিতে শুয়ে সিরাজউদ্দিন চোখ মেলল। চারিদিকে অগণিত বাচ্চা বুড়ো ঠিক ঠিক করছে, কিন্তু এত কোলাহল, আর্তনাদ কিছুই তার কানে ঢুকছে না। নির্জীব দৃষ্টি ধূসর আকাশের দিকে দেখে মনে হয় গভীর চিন্তায় ডুবে, কিন্তু আসলে তার বোধশক্তির সঙ্গে সঙ্গে অস্তিত্বও যেন এই ঘোলাটে শূন্যে লোপাট হয়ে গেছে। সকালের সূর্যের দিকে চোখ পড়াতে কড়া রোদে যেন সে হুঁশ ফিরে পেল। জেগে উঠে বসল সিরাজউদ্দিন। তার মাথায় ছবির মতো ভেসে উঠল লুটপাট, দাঙ্গা, আগুন, বোমা, বন্দুক, গুলি, স্টেশন, নিকষ কালো রাত আর সকিনা। উঠে দাঁড়ালো সিরাজউদ্দিন। সকিনা কই? তার মেয়ে
তার একমাত্র সকিনা কোথায় সে? চারপাশে অথই সমুদ্রে অসহায়ের মতো হাতড়াতে শুরু করলো সে। সকিনা, সকিনা! 2-3 ঘন্টা ধরে ক্যাম্পের প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজেও যখন সকিনাকে পেল না, তখন ক্লান্ত শরীরে সে এক কোণে বসে পড়ল। তার চারিদিকে হাজার হাজার গলার চিৎকার। কেউ মাকে খুঁজছে, কেউ বউকে খুঁজছে, কেউ বাচ্চাকে, আবার কেউ বা মেয়েকে। অসহায়ের মতো সে মনে করার চেষ্টা করলো শেষ কখন সকিনা ছিল তার সঙ্গে। আর সঙ্গে সঙ্গে সকিনার মায়ের নিথর ক্ষতবিক্ষত শরীরটা তার চোখের সামনে ভেসে উঠল। কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেলল সিরাজউদ্দিন। সকিনার মা তার সামনেই মারা গিয়েছিল। যাবার আগে শুধু কাতর গলায় বলেছিল, আমায় ছাড়ো, সকিনাকে নিয়ে পালাও, এক্ষুনি পালাও। সকিনা তখনও সঙ্গে ছিল। বাপ মেয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সকিনার ওড়না খুলে রাস্তায় পড়ে যাওয়ায় সে আবারও থেমেছিল। তুলতে যাবে, ওই সময় সকিনা তাকে টেনে নিয়েছিল, আব্বা চলো। অবশ্য ওইটুকু সময়ের মধ্যেই সে ওড়নাটা তুলে নিয়েছিল। এই অবধি মনে পড়তেই চোখ খুলল সিরাজউদ্দিন। ছেঁড়া কোটের পকেটে হাত ধরে বের করে আনলো সকিনার ওড়না। কিন্তু সকিনা? পরিশ্রান্ত মাথার উপর আর একটু জোর দিল সিরাজউদ্দিন, কিন্তু আর কিছুই মনে পড়ল না, শুধু ছোড়া ছোড়া প্রশ্ন। সকিনা কি তার সঙ্গে স্টেশনে এসেছিল? মেয়েটা গাড়িতে উঠতে কি পেরেছিল? কেউ ওকে কি তুলে নিয়ে গেল না তো? সে তখন কি করছিল? সে কি অজ্ঞান হয়ে পড়েছিল? একরাশ আশঙ্কা নিয়ে পৌর সিরাজউদ্দিন বসে রইল। প্রশ্নের পর প্রশ্ন জমছে, কিন্তু উত্তর নেই। তার বুক ফেটে কান্না বেরোতে চাইল, কিন্তু চোখ দুটো যেন মোগল পুরায় হাওয়ার মতোই শুকিয়ে গেছে। চারপাশের হাজার হাজার লোকের মতোই তাকে সান্ত্বনা দেওয়ারও কেউ ছিল না। 6 দিন কেটে গেল। সিরাজউদ্দিন এখনও মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। শুধু এ কয়দিনে তার দিশেহারা ভাবটা যেন একটু কমেছে। এই সময় তার আলাপ হলো একদল স্বেচ্ছাসেবী তরুণের সঙ্গে। ওরা সংখ্যায় 8 জন। জোয়ান বয়স, শরীর উদ্যম, বন্দুক লরি নিয়ে দাঙ্গায় আক্রান্ত মানুষদের উদ্ধার করে বেড়ায়। ওরা বৃদ্ধকে সাহায্য করতে সম্মত হলো। সিরাজউদ্দিন ভাঙা ভাঙা গলায় মেয়ের বিবরণ দিল। ফর্সা রং, কালো চুল, বয়স 17 বৎসর, বড় সুন্দর দেখতে হয়েছে। না না, আমার মতো হয়নি, ওর মায়ের মতো হয়েছে। হ্যাঁ, আর আমার মেয়ের ডান দিকের গালে একটা বড় তিল রয়েছে। আমার একমাত্র মেয়ে বাবা, আমার একমাত্র মেয়ে। তোমরা তাকে খুঁজে এনে দাও। আল্লাহ তোমাদের ভালো করবেন। গলা বুঝে এলো তার। তরুণের দল বৃদ্ধকে কথা দিল, যদি সকিনা বেঁচে থাকে তবে তাকে খুঁজে বের করবেই। ওরা চেষ্টাও করলো প্রচুর। ক্যাম্পে ক্যাম্পে, দাঙ্গা বিধ্বস্ত বসতিতে। আরও 10 দিন কেটে গেল। সকিনার তখনও কোনো খোঁজ নেই। একদিন লরি নিয়ে আবার কোনো উদ্ধারে যাচ্ছে, এমন সময় রাস্তার একপাশে একটা মেয়েকে দেখতে পেল। জোরে জোরে হর্ন বাজিয়ে লরি থামালো ওরা। হর্নের আওয়াজে চমকে ওঠে। এদিকে তাকিয়ে লরি দেখেই মেয়েটা দৌড়তে শুরু করলো রাস্তা ছেড়ে ক্ষেতের উপর দিয়ে। তরুণারা লরি থেকে নেমে তার পেছনে ছুটতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো যে তারা সাহায্য করতে এসেছে। সে কথা ধুলোয় আর হাওয়ায় মিশে গেল। মেয়েটা অবধি পৌঁছলো না। মেয়েটা ছুটতে ছুটতে যখন হাঁপিয়ে গিয়ে থামলো, তখন তাকে প্রায় ওরা ধরেই ফেলেছে। ভীত ফ্যাকাশে মুখে সে তাকালো ওদের দিকে। চুলে জামায় ধুলো আর মাটি লেগে ওড়না না থাকায় হাত দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে। ফর্সা রং, কালো চুল আর ডান গালে একটা বড় তিল। একজন তরুণ সহানুভূতি মাখানো গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার নাম কি সকিনা? শুনে
মেয়েটার মুখ আরও শুকিয়ে গেল। সে চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। 8 জন মিলে তাকে অনেক বুঝিয়ে আশ্বস্ত করলো। সে অস্পষ্ট বলল যে সে সিরাজউদ্দিনের মেয়ে সকিনা। ওরা সকিনাকে লরিতে বসালো। কেউ জল দিল, কেউ দিল দুধ, আবার কেউ বা দিল খাবার। একটা কোট খুলে সকিনার গায়ে জড়িয়ে দিল একজন। সিরাজউদ্দিন এখনও মেয়ের কোনো খোঁজ পায়নি। দিনের বেলা দপ্তরে দপ্তরে, ক্যাম্পে ক্যাম্পে খবর নেয়, আর রাতে ওই 8 জন তরুণ সেবকের সাফল্য আর মঙ্গল কামনা করে। একদিন সিরাজউদ্দিন তাদেরকে দেখতে পেল। লরিতে বসে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে পৌঁছলো ওদের কাছে। বাবারা, সকিনার কোনো খবর পেলে? ভিতর থেকে এক স্বরে সবাই জবাব দিল, পেয়ে যাব, পেয়ে যাব। লরি চলতে শুরু করলো। আল্লাহর নাম নিয়ে একটু হালকা মনে বৃদ্ধ ফিরে এলো। সেদিন সন্ধ্যায় সিরাজউদ্দিন রোজকারের মতোই ক্যাম্পে বসে রইল। একটা আওয়াজ শুনে তাকিয়ে সে দেখল 4 জন লোক একটা কিছু তুলে নিয়ে আসছে। মন দিয়ে ওদের কথা শুনে সে বুঝল রেল লাইনের ধারে একটা মেয়ের দেহ পড়েছিল। এরা খবর পেয়ে তাকে তুলে নিয়ে এসেছে। সিরাজউদ্দিন ধীরে ধীরে তাদের পিছনে হাঁটতে শুরু করলো। লোকগুলো দেহটাকে হাসপাতালে ঢুকিয়ে চলে গেল। অন্ধকার হয়ে এসেছে। হাসপাতালের বাইরে আলো জ্বলে উঠেছে। কাঠের ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সিরাজউদ্দিন, চোখের দৃষ্টি শূন্য। কিছুক্ষণ পর সে হাসপাতালের দিকে একটু একটু করে এগোতে লাগলো। হাসপাতালে গিয়ে সে ঘরে মেয়েটাকে রাখা হয়েছে সেই ঘরে ঢুকলো। ঘর অন্ধকার, একটা স্ট্রেচার ছাড়া আর কিছু নেই। স্ট্রেচারের উপর মেয়েটার দেহ। ধীরে ধীরে সে দেহটার কাছে গেল। এক সময় আলো ঘরে জ্বলে উঠল। আলোয় মুখটা দেখতে পেয়ে চিৎকার করে উঠল সিরাজউদ্দিন, সকিনা! ঘরের আলোটা জ্বালিয়েছিল ডাক্তার। সে বলল, কী ব্যাপার, আপনি কে? বৃদ্ধের গলা থেকে গোয়ানের মতো বেরোলো, আমি ওর বাবা, সকিনা, সে আমার মেয়ে। ডাক্তার আর কিছু না বলে স্ট্রেচারের কাছে এলো। ভালো করে সকিনাকে দেখে তার নাড়ি টিপে ধরলো। তার কুচকানো কপাল খানিকটা সোজা হলো। সে সিরাজউদ্দিনকে বলল, খোলো, জানালাটা খোলো। পড়ে থাকা প্রাণহীন হাত দুটো নড়ে উঠল। সিরাজউদ্দিন চমকে চিৎকার করে উঠল, বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে। ওদিকে তখন সকিনার দিকে তাকিয়ে ডাক্তারের সারাটা শরীর ঘামে ভিজে গেল। সকিনার হাত দুটো নেমে এসেছে তার পেটের নিচে। দড়ি খুলে নিচে নামিয়ে দিয়েছে সে সালোয়ার। বন্ধুগণ, শেষ হয়ে গেল দ্বিতীয় গল্প। ছোট ছোট গল্প, এতে পরিষ্কারভাবে বোঝা যায় সে সময়ের সমাজের চিত্র, দাঙ্গা বিধ্বস্ত, মানুষের সাথে মানুষের হানাহানির দৃশ্য বোঝা যায়, এতে পরিষ্কার হয়ে যায়। শুরু করছি আজকের কামালের বিবিধ চ্যানেলের তৃতীয় গল্প, যার লেখক সাদাত হাসান মান্টো। এই গল্পের নাম ইয়াজিদ, ভাষান্তর সঞ্চারী মুখোপাধ্যায়, পঠনে আমি কামাল, আমার কামালের বিবিধ ইউটিউব চ্যানেল থেকে। এই গল্পটির শুরুতে একটি ভূমিকা লেখা আছে, লেখাটি পড়ছি। ইয়াজিদ ইবনে মুবিয়া ছিল আমির মুবিয়ার ছেলে, উমাইয়াদ বংশের খলিফা। বিরুদ্ধাচরণ করার অপরাধে এই খলিফা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হজরত ইমাম হোসেন এবং তার অনুসারীদের কারবালার খাবার জলের যোগান আটকে দিয়ে নির্মমভাবে মেরেছিল। শুরু করছি ইয়াজিদ। 1947 তুফান এলো, এসে চলেও গেল। ঠিক যেমন কখনো কখনো ঝড় ওঠে, আবার সব শান্ত হয়ে যায়। করিমদাদ অবশ্য একে আল্লাহর মর্জি ভেবে বসে থাকেনি। পুরুষের মতোই সে ওই ঝড়ের মোকাবেলা করেছিল।
বহুবার লড়েছিল বিরোধীদের সাথে, হারবারের জন্য নয়, কারণ সে জানত বিরোধীরা যথেষ্ট শক্তিশালী। কিন্তু শত্রুর সামনে অস্ত্র ঝেড়ে নিয়ে বসে থাকাকে সে কাপুরুষোচিত মনে করেছিল, তাই শুধু লড়বার জন্যই সে লড়েছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো এ কথা কিন্তু কখনো তার মুখ থেকে শোনা যায়নি। যারা তার দুর্জয়ের সাহস দেখেছিল এ তাদেরই কথা। করিমদাদকে যদি কখনো জিজ্ঞেস করা হতো তবে সে অস্ত্র ত্যাগকে কাপুরুষতা মনে করে কিনা সে খুবই চিন্তায় পড়ে যেত, যেন খুব কঠিন অঙ্ক কষতে দেওয়া হয়েছে। যোগ বিয়োগ গুণ ভাগে তার কোনো মন ছিল না। 47-এর তুফান এসেছিল, এসে চলেও গিয়েছিল। লোকজন তখন ক্ষয়ক্ষতির হিসাবে মশগুল, জানমালের হিসাব, লোকসানের হিসাব। কিন্তু করিমদাদ এসবে নিষ্প্রিয়। সে শুধু জানতো যে তার বাবা রহিমদাদ এই যুদ্ধে শহীদ। সেই বাবার মৃতদেহ কাঁধে তুলে এনে একটা কুয়োর পাশে মাটি খুঁড়ে গড় দিয়েছিল। গ্রামে আরও অনেক ঘটনাই ঘটেছিল। শয়ে শয়ে মানুষ খুন হয়েছিল, অসংখ্য মেয়ে নিরুদ্দেশ হয়েছিল, কেউ কেউ নির্মমভাবে ধর্ষিত হয়েছিল। ক্ষত বিক্ষত গ্রামবাসীর কান্না যেন চতুর্দিকেই শোনা যেত। কেউ কপালকে দুষত, কেউ বা শত্রুকে। শুধু করিমদাদি অবিচলিত ছিল, তার চোখ দিয়ে কেউ এক ফোঁটা জল বেরোতে দেখেনি। বাবা রহিমদাদের বিরুদ্ধে সে যার পর নাই গর্বিত ছিল। 25-30 জন সশস্ত্র লোকের সঙ্গে রহিমদাদ খালি হাতে একা লড়ে মৃত্যুমুখে ঢলে পড়েছিল। এ খবর শোনা মাত্র করিম শুধু বাবার আত্মার উদ্দেশ্যে বলেছিল, এটা তুমি ঠিক করলে না। কতবার বলেছিলাম 2-1টা হাতিয়ার রাখতে। মৃতদেহ একা কাঁধে তুলে গোড় দিয়ে সে ফাতিয়া পড়ার বদলে শুধু বলেছিল, পাপ পুণ্যের হিসাব আল্লাহ জানেন, তিনি তোমার বেহেশতবাস মঞ্জুর করুন। রহিমদাদের বীভৎস মৃত্যুর কথা বলতে গিয়ে গ্রামের লোকের চোখে জল চলে আসতো। সম্ভব হলে শুধু তাদের অভিশাপের শত্রুর বংশ লোপ পেত, কিন্তু করিমদাদ কিছুই বলতো না। তার ফসল নষ্ট হয়েছিল, ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, তবুও সে চুপ। মাঝে মাঝে শুধু বলতো, আমারই দোষ। কী দোষ জানতে চাইলে সে আরও চুপচাপ হয়ে যেত। গ্রামে তখনও শোকের আবহ। এমন সময় করিমদাদ বিয়ে করে ফেলল। তার বহুদিনের প্রেমিকা জেনা, সেও শোকে মোহমান। তার জন ভাই দাঙ্গায় মারা গিয়েছিল, সেই ভাই ছাড়া আর কেউই ছিল না তার। করিমকে সে অসম্ভব ভালোবাসত, কিন্তু ভাইয়ের মৃত্যুর ছায়ায় যেন সেসব ঢাকা পড়ে গিয়েছিল। করিমদাদ কান্নাকাটি একেবারেই পছন্দ করতো না। জেনার ভেজা চোখ দেখলেই তার ভীষণ কষ্ট হতো, রাগ হতো, কিন্তু তাকে আর কাঁদাতে করিমের মন চাইতো না, তাই সে কিছু বলতো না। একদিন সে আর থাকতে পারল না। ক্ষেতের মধ্যে জেনাকে দুহাত দিয়ে আটকে সে বলল, 1 বছর হয়ে গেছে, যারা মরে গেছে তারা আর এই শোক সহ্য করতে পারবে না। এখনও কত কিছু দেখতে হবে কে জানে। একটু চোখের জল বাঁচিয়ে রাখো, বলা তো যায় না কবে আবার দরকার পড়ে। জেনার কথাটা মনোপুত হলো না। সে করিমকে সত্যি ভালোবাসত। বাড়ি ফিরে সে এ নিয়ে ভাবতে বসলো। অনেক ভেবে শেষে মন স্থির করলো, করিমদাদ যা বলে ঠিকই বলে। বিয়ের কথা উঠতে গুরুজনরা বেঁকে বসেছিল, কিন্তু তাদের বিরোধিতায় আর জোর ছিল না। হাউতাস করে করে তারা দুর্বল হয়ে পড়েছিল। যেসব যুক্তি তর্ক দিয়ে এই বিয়ে নিশ্চিতভাবে আটকানো যেত, সেগুলো যেন জোর কমে এসেছিল। ফলে বেশি তর্ক বিতর্ক ছাড়াই করিমদাদের বিয়ে হয়ে গেল। বাজনাও বাজলো, আলো জ্বলল। সমস্ত নিয়ম মেনে করিম আর জেনার নিকাহ সম্পন্ন হলো। দাঙ্গার 1 বছর পর অবধি সে গোরস্থানে তখনও গ্রামে উঠতে পারেনি। এর মধ্যে
করিমদাদের বিয়ের জাঁকজমকে গ্রামের লোক ভয়ে কেঁপে উঠল, যেন কোনো ভৌতিক ঘটনা ঘটছে। করিমদাদকে তার বন্ধুরা এইসব গল্প বললে সে হো হো করে হাসত। একদিন হাসতে হাসতে একথা তার নতুন বউকে বলল। জেনা শুনে ভয়ে শিউরে উঠল। করিম জেনার নরম চুরি পরা হাত নিজের হাতে নিয়ে বলল, এই ভূত তো এখন জীবনভর তোমার সাথে সেটে থাকবে, রহমান বাবার ঝাড় ফুঁকেও মানবে না। জেনা মেহেদি রাঙা আঙুল দাঁত দিয়ে চেপে মাথা নিচু করে বলল, কিসে? তোমার কি কিছুতেই ভয় লাগে না? করিমদাদ তার কালচে খয়েরি গোফে চিপ বুলিয়ে আবার হাসলো। ভয়? সেটি আবার একটা জিনিস হলো? জেনার দুঃখ অনেকটাই কমে এসেছিল, সে মা হতে চলেছিল। করিমদাদ তাকে দেখলেই উৎফুল্ল হয়ে উঠত। আল্লাহর কসম জেনা, তুমি এত সুন্দর কোনো দিনও ছিল না। এ যদি এই বাচ্চাটার জন্য হয় আমার সঙ্গে কিন্তু ওর ঝগড়া হয়ে যাবে। জেনা শুনে লজ্জায় চাদর দিয়ে পেট ঢেকে ফেলত। করিমদাদ তখন হেসেই বলতো, চোরটাকে লুকাচ্ছ কি? আমি কি জানি না এত সাজগজ ওই শুয়োরের বাচ্চার জন্য? জেনা গম্ভীর হয়ে যেত। নিজের বাচ্চাকে কি যাতা বলো তুমি? করিমদাদের কালচে গোফ হাসির চোটে কাঁপতে থাকতো। করিমদাদ তো এখন শ্বশুর। ছোট ঈদ গেল, বড় ঈদ গেল, করিমদাদ সব উৎসবেই ধুমধাম করে পালন করলো। 2 বছর আগে এই বড় যে ঈদের 12 দিন আগে তার গ্রামে দাঙ্গা হয়েছিল। করিমদাদের বাবা রহিমদাদ আর জেনার ভাই ফজল ইলাহি খুন হয়েছিল। জেনা বছরখানেক শোকে বিব্বল ছিল। ধীরে ধীরে করিমদাদের সদা হাস্যময় সংস্পর্শে তার দুঃখ যেন অনেকটাই কমে এসেছিল। কখনো ভাবতে বসলে জেনা অবাক হয়ে যেত, কি তাড়াতাড়ি সে নিজের দুঃখ কষ্ট ভুলে গেছে। বাপ মাকে তার মনে নেই। 6 বছর বড় দাদাই তার বড় বাপ মা ছিল। শুধু জেনার জন্যই যে বিয়ে করেনি, আর শুধু জেনার সম্মান বাঁচাতে গিয়েই সে দাঙ্গায় প্রাণ হারিয়েছে। দাদার চলে যাওয়া তার জন্য কেবল একটা দুর্ঘটনাই ছিল না, তার জীবনে সব কিছু যেন ওই একটা ঘটনার মধ্যেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু আজ সে সেই স্মৃতি থেকে কত দূরে। মুহররমের কিছু আগে করিমদাদকে সে জিজ্ঞেস করলো, আমি ঠিক থাকলে আমায় ঘোড়া দেখাতে নিয়ে যাবে? বন্ধুদের কাছে গল্প শুনে তার ঘোড়া আর তাজিয়ে দেখার খুব ইচ্ছা করছিল। করিমদাদ হেসে বলল, ঠিক না হলে নিয়ে যাব তোমাকে আর ওই শুয়োরের বাচ্চাটাকেও। জেনার এই গালিটা মোটেই ভালো লাগতো না, সে রেগে যেত। কিন্তু করিমদাদের প্রাণ খোলা কথাবার্তায় বেশিক্ষণ রেগে থাকা দায় ছিল। জেনা একটু পরে হেসে ফেলত, বলতো, এত ভালোবেসে কেউ শুয়োরের বাচ্চা বলতে পারে? হিন্দুস্তান আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে অনেক গুজব শোনা যেত। দেশভাগ হতেই সবাই মোটামুটি জানতো যে যুদ্ধটা হবেই। কবে হবে সেটি কেউ জানতো না। করিমদাদকে এই নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে সে সংক্ষেপে উত্তর দিত, যখন হবে হবে, এখন এই নিয়ে ফালতু ভেবে কি করব। জেনা কিন্তু যুদ্ধের কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়ত। সে স্বভাবতই খুবই শান্তিপ্রিয়। সামান্য ঘরোয়া ঝগড়াঝাটি তার সহ্যের বাইরে ছিল। তার উপর দাঙ্গায় সে অনেক কিছু দেখেছিল, অনেক কিছু হারিয়েছিল। শঙ্কিত গলায় সে করিমকে জিজ্ঞেস করত, কি মিয়া, কী হবে? করিমদাদ স্বভাব মতোই হাসত, আমি কি জানি, হবে কিছু একটা, ছেলে বা মেয়ে। জেনাকে বিরক্ত হতে দেখলেই করিমদাদ অন্য কথা পারত। জেনাও ওই কথায় আস্তে আস্তে তার বিরক্তি ভুলে যেত। করিম একটা বন্দুক কিনেছিল, কিছুদিনের মধ্যেই নিশানায় সে পোক্ত হয়ে উঠল। এটুকুতে জেনা বেশ কিছুটা ভরসা পেত। তবু বন্ধুদের সাথে গল্প গাছায় যখন যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন গুজব শুনত, তখন সে ভয়ে কুঁকড়ে যেত। বক্ত দাই রোজ জেনাকে দেখতে আসতো। একদিন দাই খবর আনলো, হিন্দুস্তান নাকি
নদীর জল আটকে দেবে। জেনা তার মানে না বুঝতে পেরে জিজ্ঞেস করলো, নদীর জল আটকে দেবে মানে কোন নদী? বাগচে দায় উত্তর দিল, আমাদের নদী, যা থেকে আমাদের জল আসে। জেনা একটু ভেবে পিক করে হেসে দিল, মাসি কি যে বলো তুমি, নদীর জল আবার আটকানো যায় নাকি? একই মেয়ে নাকি যে আটকে রাখবে? ভক্ত জেনার পেটে হালকা মালিশ করতে করতে বলল, আমি কি জানি বেবি, যা শুনেছি তাই বললাম। লোকজন বলছিল এই খবর নাকি কোন খবরের কাগজেও বেরিয়েছে। কোন খবর? জেনার বিশ্বাস হলো না। ভক্ত তার কুচকানো হাতে জেনার পেটে হালকা থপথপিয়ে বলল, এই নদীর জল আটকানোর খবর। তারপর জেনার কামিজ টেনে পেটটা ঢেকে দিয়ে উঠে পড়লো, বলল, আল্লাহ সব ঠিকঠাক রাখলে 10 দিন বাদেই তোমার বাচ্চা হয়ে যাবে। করিমদাদ বাড়ি ঢুকতেই জেনা তাকে নদীর ব্যাপারে প্রশ্ন করলো। প্রথমে তো সে কথা কাটানোর চেষ্টা করছিল, শেষ পর্যন্ত গত্যন্তর না দেখে উত্তর দিল, হ্যাঁ তাই তো শুনলাম। জেনা জিজ্ঞেস করলো, কি শুনলে? শুনলাম যে হিন্দুস্তানের লোক আমাদের নদীর পানি আটকে দেবে। কিন্তু কেন? যাতে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। তখন জেনার বিশ্বাস হয়েছে যে এটাই করা সম্ভব। অসহায়ভাবে সে শুধু বলল, ওরা এত অত্যাচার করবে? করিমদাদ একটু হেসে জবাব দিল, হুঁ। তারপর বলল, দায় কি বলে গেল? দায় বলল 10 দিন বাদে বাচ্চা হবে। করিমদাদ স্লোগানের কায়দায় বলে উঠল, জিন্দাবাদ। অপ্রসন্ন জেনা স্বগোক্তি করে বলল, তোমার আনন্দ আর ফুরায় না। ওদিকে না জানি কোন কারবালা কপালে আছে। করিমদাদ উত্তর না দিয়ে গ্রাম পঞ্চায়েত সভার দিকে রওনা দিল। সবাই গ্রামের প্রায় সকলেই জড়ো হয়েছিল। চৌধুরী নাথুকে ঘিরে সবাই নদী আটকানোর কথা জিজ্ঞেস করছিল। কেউ কেউ নেহরুজিকে গালি দিচ্ছিল, কেউ অভিশাপ দিচ্ছিল, কেউ তখনও বিশ্বাসই করতে চাইছিল না যে এমন কিছু হতে পারে। কেউ একে নিজেদের কর্মফল বলে মেনে নিয়েছিল। করিমদাদ এক কোণায় চুপ করে বসে শুনছিল। হিন্দুস্তানে গালি দেওয়ায় সবার আগে ছিল চৌধুরী নাথু। নদী বন্ধ করা নিতান্তই ছোট লোকের মতো কাজ, খুবই অসভ্যতা, ইত্রামি, ঘৃণ্য অত্যাচার। এটা পাপ, এটা ইয়েজিদগিরি। করিমদাদ বেশ কয়েকবার বসার ভঙ্গি বদলালো, কয়েকবার গলা খাকারি দিল যেন কিছু বলবে। চৌধুরী নাথু আরেক দফা গালাগাল করতেই সে আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠল, আরে চৌধুরী, অকারণে খিস্তি দিও না। মাতৃ সম্বন্ধেও এই একটা চোখা শব্দ চৌধুরীর গলায় আটকে গেল। সে অবাক হয়ে করিমদাদকে দেখল, বলল, কি বললে? করিমদাদ ধীরে ধীরে অথচ দৃঢ় স্বরে বলল, বললাম অকারণে খিস্তি দিও না। গলায় আটকানো শব্দটা দ্বিগুণ জোরের সাথে উৎক্ষেপণ করে চৌধুরী তীক্ষ্ণ স্বরে বলল, অকারণ? ওরা তোমায় কে হয়, হ্যাঁ? তারপর সবার দিকে ফিরে বলল, শুনলে সবাই? বলে কিনা খিস্তি দিও না। ওরা কে হয় ওর? করিমদাদ উত্তর দিল, আমার শত্রু হয়। চৌধুরী গোপ কাঁপানো হাসি হেসে বলল, শুনলে সবাই? শত্রু? তা শত্রুকে ভালোবাসতে হয় নাকি? না চৌধুরী, ভালোবাসতে বলিনি, বলেছি খিস্তি না করতে। করিমদাদের পাশে তার ছোটবেলার বন্ধু মীরা বক্স বসেছিল। সে জিজ্ঞেস করলো, কেন ভাই? করিমদাদ মীরা বক্সের দিকে তাকিয়ে বলল, কি লাভ? ওরা পানি বন্ধ করে দেয়ায় তোমার ক্ষেত্রে নষ্ট করার চেষ্টা করছে, আর তুমি ভাবছো গাল দিয়ে হিসাব চুকিয়ে ফেলবে? এ কীরকম বোকার মতো কথা? যখন সব উত্তর শেষ হয়ে যাবে তখন না হয় গালি দিও। মীরাবক্স বলল, তোমার কাছে এর আর কি উত্তর আছে? একটু ভেবে করিমদাদ জবাব দিল, আমার একার তো ব্যাপার নয়, এটা লাখ লাখ লোকের সমস্যা। আমার একার উত্তর হয়তো সবার উত্তর নাও হতে পারে।
এসব ব্যাপারে ভেবে চিনতে একটা পাকা উত্তর তৈরি করতে হবে। একদিন তো ওরা নদীর মুখ ঘুরিয়ে দিতে পারবে না, বেশ ক বছর লাগবে। কিন্তু এখানে তো তোমরা গালি দিয়ে 1 মিনিটেই ঝামেলা চুকিয়ে দিতে চাইছো। বলে সে মীরাবক্সের কাঁধে হাত রাখলো। আমি তো বলেছি হিন্দুস্তানকে নীচ, অসভ্য, ইতর, অত্যাচারী এসব বলাটাও অন্যায়। এবারে চৌধুরী নাথু চিৎকার করে উঠল, বাহ, কি সুন্দর কথা, শোনো সবাই শোনো। করিম আবার মীরাবক্সকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, ভাই, শত্রুর কাছ থেকে মায়া দয়ার আশা করাটা তো মূর্খামি। এদিকে যুদ্ধ শুরু হচ্ছে, আর ওদিকে আমরা কাঁদবো যে শত্রুপক্ষ আরও বেশি বড় রাইফেল নিয়ে যুদ্ধ করছে। আমরা ছোট ছোট বোম মারি, আর দেখো ওরা কীরকম বড় বোমা ফেলছে। ছোট বড় সব অস্ত্রই তো যুদ্ধে ব্যবহার হবে। সত্যিকার ভেবে বলো, এটা কোনো অভিযোগ হলো? মীরাবক্সের পরিবর্তে এবার চৌধুরী নাথু ভাবতে লাগলো, কিন্তু একটুক্ষণ পরেই বিরক্ত হয়ে বলল, কিন্তু ওরা নদীর পানি কেন আটকাবে? আমাদের খিদে চেষ্টায় মারার চেষ্টা কেন করবে? মীরাবক্সের কাঁধ থেকে হাত সরিয়ে চৌধুরীর দিকে তাকিয়ে করিমদাদ বলল, শোনো চৌধুরী, হিন্দুস্তান যখন তোমার শত্রু জানোই, তখন এসব নালিশ করার কোনো মানে আছে? শত্রু তোমার খিদা চেষ্টায় মারবে না তো কি তোমার বাড়িতে পোলাও, কালিয়া, শরবত পাঠাবে, নাকি তোমার ঘোরাফেরার জন্য বাগান তৈরি করবে? চৌধুরী চমকে গেল, মিনমিন করে বলল, আরে কী সব আবল তাবল বকছো? মীরাবক্স আস্তে আস্তে বলল, সত্যি, এ কি আবল তাবল বকছো তুমি? বোঝানোর ঢঙে করিমদাদ আবার বলল, এটা আবল তাবল নয় ভাই, তুমি একবার ভাবো, যুদ্ধে দুপক্ষই অন্যজনকে হারানোর পুরো চেষ্টা করে। পালোয়ান যখন কোমর বেঁধে আসরে নামে, তখন সে সব মারপ্যাচিত লাগায় জেতার জন্য। মীরাবক্স মাথা নেড়ে সম্মতি জানালো, এ কথা তো ঠিক। তাহলে পানিও আটকে দেওয়াটা ঠিক, তোমাদের জন্য এটা অন্যায়, কিন্তু ওদের জন্য এটা ঠিক। ঠিক? চৌধুরী নাথু গর্জে উঠল, যখন তুমি চেষ্টায় কাতরাবে, তোমার বাচ্চার খাওয়ার জন্য একটা দানাও থাকবে না, তখন দেখব এটা ঠিক নাকি ভুল। করিমদাদ তার শুকনো ঠোঁটে উত্তর দিল, আমি তখনও এটাই বলবো চৌধুরী, ভুলে যেও না যে ওরাই শুধু তোমার শত্রু নয়, তুমিও ওদের শত্রু। আমাদের ক্ষমতা থাকলে আমরা ওদের দানা পানি বন্ধ করে দিতাম। ওদের ক্ষমতা আছে, তাই করছে। আমাদের উচিত এর উপায় ভাবা। খিস্তি দিয়ে সময় নষ্ট করে কি হবে? শত্রু তোমার জন্য দুধের নদী কাটবে না, বরং সে তোমার কুয়োয় বিষ মিশিয়ে দিবে। সে তুমি অন্যায়, অত্যাচার, ইয়েজিদগিরি যাই বলো না কেন, লড়াইয়ের এই অস্ত্র তোমার পছন্দ নয়, এ আবার কি বাচ্চাদের মতো দাবি? যুদ্ধ কি নিকা যে শর্ত করে নেবে, আমায় খিদা তেষ্টায় মারা যাবে না, আমায় অমুক বোরের অমুক রাইফেল দিয়ে শুধু মারতে পারবে? আসলে তো এসব আবল তাবল কথা, ঠান্ডা মাথায় ভাবো। চৌধুরী তখন প্রায় রাগে ফেটে পড়ে, বরফ এনে রাখো তুমি নিজের মাথায়, এটা আমি আনবো বলে হেসে করিমদাদ সেখান থেকে চলে যায়। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তখনও বক্ত ভাই দাইয়ের সাথে দেখা হলো। করিমদাদকে দেখে দাই হেসে বলল, মিয়া, চাঁদের মতো ছেলে হয়েছে, এবার একটা নাম ভাবো। নাম? একমাত্র ভেবে করিম বলে উঠল, ইয়েজিদ। বক্তদাই হা হয়ে গেল, তার মুখ থেকে আর কথা সরল না। করিমদাদ স্লোগান দিতে দিতে ঘরে ঢুকলো। তক্তপোষের উপরে জেনা শুয়ে, ফ্যাকাশে হলদেটে মুখ, তার কোলের কাছে গোলগাল পুটুলির মতো একটা ছোট শিশু চুকচুক করে আঙুল চুষছে। করিমদাদ গর্বিত চোখে পুটুলির দিকে তাকালো, কাছে গিয়ে আলতো করে গাল টিপে দিয়ে বলল, আমার ইয়েজিদ।
জেনার গলাল থেকে ক্ষীণ একটা আওয়াজ বেরোলো, ইয়েজিদ। করিমদাস মন দিয়ে তার ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এর নাম। জেনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। বলল, মিয়া, কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ছেলের নাম ইয়েজিদ রাখবে? করিমদাস হেসে বলল, তো কি হয়েছে, স্রেফ নামটাই তো। জেনা আরও অবাক হয়ে বলল, কিন্তু কার নাম সেটা তো ভাবো। করিমদাস শান্ত অথচ গম্ভীর স্বরে উত্তর দিল, এও যে সেরকম হবে তার কি মানে? সেই ইয়েজিদ নদীর পানি আটকে ছিল, আর আমাদের ইয়েজিদ সেই পানি খুলে দিবে। বন্ধুগণ, শেষ হয়ে গেল আজকে তৃতীয় গল্প। আজকে কামালের বিবিধ চ্যানেল থেকে আমি কামাল আপনার জন্য 3টি গল্প পরিবেশন করলাম। লেখক মান্টো, অর্থাৎ সাদাত হাসান মান্টো। তিনি লাহোরে বসবাস করতেন এবং লাহোরে থাকাকালীন সময়ে এ সমস্ত গল্প, দেশভাগের পর অর্থাৎ 1947-এর পর এ সমস্ত গল্প লিখেছিলেন। আমি এই লেখককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামী মঙ্গলবার আমাদের ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের সেই অটোবায়োগ্রাফি, যখন পুলিশ ছিলাম, সেটি নিয়ে, অর্থাৎ 4র্থ পার্ট। এবার পুলিশ ইন্সপেক্টর সাহেব রওনা হবেন টেকনাফের পথে, যেখানে মাথিন নামের সেই আরাকান মহিলা, অর্থাৎ সেই মগ মেয়েটি অপেক্ষা করছে তার প্রেম বুকে নিয়ে। আগামী মঙ্গলবার সকাল 11টায় আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের কেমন লাগছে এনি কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। এতক্ষণ সাথে ছিলেন সে কারণে অনেক ধন্যবাদ।